নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হাই সেকেন্ডারি স্কুল। আজকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি, এই অধ্যায় থেকে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত ও ঘূর্ণ বৃষ্টিপাত নিয়ে আলোচনায় থাকব। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরুতেই আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে নিই। তোমাদের জন্য আমি এনেছি একটা গ্লাস, কাঁচের গ্লাস, আর এখানে ফ্লাস্কে আছে গরম জল। এই গরম জলটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। খেয়াল করো তো কি ঘটছে। দেখো, তোমরা একটু ধোঁয়া দেখতে পাবে, তাই না? ঠিক আছে, চলো এটা আমি পুরো ঢেলে দিলাম এবং এরপরে স্টিলের যে ঢাকাটা রয়েছে এই ঢাকাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। খেয়াল করে দেখো, গ্লাসের ভেতরটাতে কিন্তু একটা পুরো ধোঁয়া তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যদি এই ঢাকাটাকে আস্তে করে তুলে নিই, তাহলে ঢাকাটার মধ্যে কি দেখতে পারি বলো তো? খেয়াল করে দেখো, ঢাকাটার ঠিক যে অংশটুকু গ্লাসে ঢাকা ছিল সেই অংশটুকুতে দেখো একটা জলের কণা জমা হয়ে গেছে, তাই না? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কি করে ঘটলো? কি অদ্ভুত একটা ম্যাজিক তৈরি হয়ে গেল, তাই না? আসলে কি ঘটলো বলো তো? এই যে গরম জলটা, এই গরম জল এখানে যতক্ষণ এখানে আছে, গরম জলটা বাষ্পীভূত হয়েছে, আর সেই বাষ্পটা এইখানে এসে আটকে গেল। কিন্তু এই জায়গাটা তো আর গরম নয়, এটা ঠান্ডা। এই ঠান্ডার সংস্পর্শে এসে ওই যে বাষ্পটা, সেই বাষ্পটা আবার জলকণাতে পরিণত হয়ে গেল। পৃথিবীতেও ঠিক এই রকম ঘটনা ঘটে। কিভাবে? এসো দেখে নিই যে কিভাবে ঘটনাটা ঘটছে। দেখো, যদি আমরা পৃথিবীর একটা জলভাগকে এরকম ভাবে দেখাতে পারি, তাহলে পৃথিবীকে উত্তপ্ত করছে কে? সূর্য। আমি যে গরম জলটা এখানে ঢেলেছিলাম, সেই গরম করার কাজটা এখানে কে করছে? সূর্য করছে। যেই সূর্য গরম করছে, অমনি ওই যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। জলীয় বাষ্প হচ্ছে হালকা, ফলে ও তখন আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ জলটা বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যাচ্ছে। কিন্তু উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়, ফলে ওপরে গিয়ে ওই যে বাষ্প, সেই বাষ্প আবার জলকণায় পরিণত হয়ে গেল। যেরকম আমরা একটু আগে দেখলাম যে স্টিলের যে খাপটা, সেইখানে গিয়ে জলকণাটা বাষ্পটা জলকণাতে পরিণত হয়ে গেল। এবং ওই যে জলকণাগুলো, সেগুলো অনেকগুলো জলকণা একসাথে মিলে তৈরি করলো কি? মেঘ। অবশ্য মেঘ তৈরির ক্ষেত্রে জলকণার সাথে অনেক সময়তে ধূলিকণাও এসে যোগ হয়। তো এইরকম ভাবে যখন অনেকটা জলকণা, ধূলিকণা এরা যখন একসাথে আরো যখন হয়ে গেল, তখন মেঘের আয়তনটা আরো বেড়ে গেল। আর মেঘ যেই আয়তনে বেড়ে গেল, তখন অত ওপরে কিন্তু মেঘ আর ভেসে থাকতে পারে না, কারণ মেঘ তখন কি হয়ে যায়? মেঘ তখন ভারী হয়ে যায়। ফলে মেঘ তখন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। মেঘ যেই নিচের দিকে নেমে এলো, তখন কি ঘটলো? আবার তো উষ্ণতা বেড়ে গেল, কারণ একটু আগেই আমরা কি দেখলাম যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়, তাহলে উচ্চতা কমলে উষ্ণতা বেড়ে যাবে। যে উষ্ণতা বেড়ে গেল, তখন
ওই যে একসাথে থাকা যে জলকণাগুলো তারা আর একসাথে থাকতে পারে না। তারা কি হয়, জলকণাগুলো ভেঙে যায়। আর জলকণা যেই ভেঙে গেল, পৃথিবীর মাধ্যাকর্ষণ টান আছে, সেই মাধ্যাকর্ষণ টানে জলকণাগুলো নিচের দিকে নেমে এলো। এই যে জলকণাগুলো নিচের দিকে নেমে আসার যে ঘটনা, এই ঘটনাটাই হলো বৃষ্টিপাত। তাহলে কি ঘটলো? প্রথমে পৃথিবীর জলভাগ উত্তপ্ত হয়ে বাতাস হালকা হয়ে ওপরে উঠে গেল, এটি হলো বাষ্পীভবন। এরপরে সেই বাষ্পকণা ওপরে গিয়ে কম উষ্ণতায় আবার জলকণায় পরিণত হয়ে ও একসাথে হয়ে গেল এবং মেঘ তৈরি করলো, এটি হলো ঘনীভবন। আর ঘনীভবনের পরে যখন আবার ওই ঘনীভূত জলকণা কিছুটা নিচে নেমে এসে সেটা আলাদা আলাদা হয়ে গিয়ে বৃষ্টিরূপে ঝরে পড়লো, অর্থাৎ জলকণাগুলো নিচের দিকে নেমে এলো, সেটি হলো অধঃক্ষেপণ। অধ মানে নিচ, আর ক্ষেপণ মানে কি, ছোঁড়া। তাহলে নিচের দিকে এসে পড়লো। এই যে পুরো ঘটনাটা ঘটলো, এটাই হলো বৃষ্টিপাতের পেছনে মূল কারণ। তাহলে বৃষ্টিপাতকে আমরা কি বলতে পারি? বৃষ্টিপাত হলো এক প্রকারের অধঃক্ষেপণ। তাহলে দেখো, আমরা বৃষ্টিপাতের জন্য কি কি আমাদের প্রয়োজন পড়লো? জলভাগের দরকার হলো, সূর্যের তাপের প্রয়োজন পড়লো, তারপরে জলের বাষ্পীভবন ঘটলো, জলের ঘনীভবন ঘটলো, তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে সেটা নিচের দিকে নেমে এলো। সুতরাং যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে বৃষ্টিপাত কাকে বলে, তাহলে দেখো আমরা বৃষ্টিপাতের এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা তৈরি করতে পারি। কিরকম ধারণা? না, এই যে শব্দগুলো আমরা পেলাম, যে জলভাগ, সূর্যের তাপ, জলের বাষ্পীভবন, জলের ঘনীভবন, মাধ্যাকর্ষণ টান, এইগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু বৃষ্টিপাতের ধারণাটা তৈরি করতে পারলাম। বৃষ্টিপাত এক রকমের অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ মানেই কি শুধুই বৃষ্টিপাত, নাকি ওই জলের কণাগুলো আরো বিভিন্ন রকম ভাবে অধঃক্ষিপ্ত হয়, আরো বিভিন্ন রকম ভাবে বায়ুমণ্ডল থেকে পৃথিবীর বুকে এসে পড়ে? হ্যাঁ, আরো অনেক রকমের অধঃক্ষেপণ আছে। তোমরা বরফ পড়তে দেখো, তোমরা শিল পড়তে দেখো, এগুলো কিন্তু অধঃক্ষেপণ। যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির যে দানাগুলো, বৃষ্টির যে কণাগুলো, সেই কণাগুলোর বিভিন্ন শেপ হয়। গুড়ি গুড়ি বৃষ্টি, তাকে আমরা ইংরেজিতে বলি ড্রিজল। তুষারপাত হয়, স্নোফল। আর শিলাবৃষ্টি, হেলস্টর্ম। আরো কিন্তু অনেক রকমের অধঃক্ষেপণ রয়েছে, এই তিনটি হলো মূল অধঃক্ষেপণ। তাহলে বৃষ্টিপাত কিভাবে হয় বা বৃষ্টিপাতের ধারণা নিশ্চয়ই তোমরা তৈরি করতে পারলে। এখন একটা ছোট্ট গল্প বলি। তোমাদের তিন বন্ধু এই গরমের ছুটির সময়তেই তিনটে জায়গায় ঘুরতে গেছে। দেখো, এই যে ভারতবর্ষের ম্যাপ তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ভারতবর্ষের ম্যাপের তিনটে জায়গা দেখাই যেখানে তোমাদের তিনজন বন্ধু ঘুরতে গেছে। তোমাদের এক বন্ধু গেছে কন্যাকুমারীতে ঘুরতে, এক বন্ধু গেছে মুম্বাইতে ঘুরতে, আর এক বন্ধু গেছে পুরী ঘুরতে। খুব ভালো করে দেখো, তিনটে জায়গা কিন্তু তিন রকম জায়গায়। যেটা কন্যাকুমারী অর্থাৎ ভারতের একদম নিচের যে জায়গাটা, সেইখানটা হচ্ছে একদম তিন দিক সমুদ্র দিয়ে ঘেরা। একদিকে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর। আর ওই জায়গাটা নিরক্ষরেখার অনেক কাছাকাছি, 8°4' উত্তর অক্ষাংশে ওই জায়গাটা অবস্থিত। মুম্বাই যে গেছে ঘুরতে, তার একদিকে আছে আরব সাগর, আর একদিকে আছে হচ্ছে পাহাড়। আর
যে গেছে পুরী ঘুরতে, পুরী তোমাদেরও খুব পরিচিত জায়গা, অনেকেরই পরিচিত জায়গা, সেখানে আছে হচ্ছে বিস্তৃত বঙ্গোপসাগর। এখন এই তিন বন্ধু ঘুরতে গিয়ে তিনজনের সাথে যোগাযোগ হয়ে তারা বলল তারা তিনজনেই ঘুরতে গিয়ে বৃষ্টি পেয়েছে। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনজন যে বৃষ্টিটা পেল সেটাকে কি আমরা একই রকমের বৃষ্টি বলতে পারি? এসো একটু দেখে নি যে এই তিনটে জায়গাতে একইভাবে বৃষ্টি হলো কিনা, নাকি কিছু অন্য রকম ভাবেও বৃষ্টি হলো। যে বন্ধুটা ওই কন্যাকুমারী গেছিল তার ক্ষেত্রে দেখো চারিদিক জলভাগ দিয়ে ঘেরা, এবং সেটা নিরক্ষরেখার অনেক কাছাকাছি। তোমরা একটু আগে যে বৃষ্টিপাতের মেকানিজমটা জানলে, যে বৃষ্টিপাতের যে পদ্ধতিটা জানলে, এইখানে সেভাবেই বৃষ্টিটা হতেই পারে। অর্থাৎ সমুদ্রের জল যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি, অতএব আমরা জানি যে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই প্রচন্ড এখানকার জল উষ্ণ হচ্ছে এবং তারপরে বাষ্পীভবন ঘটছে, ঘনীভবন ঘটছে, এবং তারপরে বৃষ্টিপাত অধঃক্ষেপণ রূপে নেমে আসছে। এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু কন্টিনিউয়াস বা ক্রমাগত হয়ে থাকে। অর্থাৎ জল ওখানে তিন দিকে যেহেতু সমুদ্র রয়েছে, তাই জল উষ্ণ হচ্ছে এবং বারবারই সেটা বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে তারপরে বৃষ্টিপাত রূপে নেমে আসছে। এই ক্রমাগত হয়ে চলেছে বলে একে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। এবং তোমরা জানো যে সূর্যের তাপ সবচেয়ে বেশি পৃথিবীকে উত্তপ্ত করে হচ্ছে দুপুর 2টোর সময়। তাই ওই সময় উষ্ণ হওয়ার পরে বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ প্রক্রিয়াটি ঘটে এবং প্রতিদিনই বিকেল নাগাদ ওখানে বৃষ্টিটা হয়। এই যে বৃষ্টিটা, একে বলা হয় পরিচলন বৃষ্টিপাত, এবং যেহেতু বিকেল বেলা বৃষ্টি হয় সেজন্য একে আরেকটা নাম দেওয়া হয় 4 o'clock রেন, অর্থাৎ বিকেল 4টে নাগাদ বৃষ্টি। তো এটা তো গেল হচ্ছে পরিচলন বৃষ্টি। তার মানে তোমাদের যে বন্ধু কন্যাকুমারী ঘুরতে গেছিল সে যে বৃষ্টিটা পেয়েছিল সেটা হচ্ছে পরিচলন বৃষ্টি। এখন যে বন্ধুটা মুম্বাই ঘুরতে গিয়েছিল সেই বন্ধুটার ক্ষেত্রে কি ঘটলো? দেখো, মুম্বাইয়ের অবস্থান তোমরা এইখানে ম্যাপে দেখতে পাচ্ছ, লেখা আছে মুম্বাই। মুম্বাইয়ের পাশে রয়েছে এই লাল যে দাগটা, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। অর্থাৎ মুম্বাইয়ের অবস্থান এমন একটা জায়গায় যার একদিকে আছে সমুদ্র আর একদিকে আছে হচ্ছে পাহাড়। তাহলে এই ক্ষেত্রে কি ঘটছে? এই ক্ষেত্রে জিনিসটা এরকম দেখতে যে একদিকে আছে জলভাগ, একদিকে আছে পাহাড়। এইখানে সূর্য দিচ্ছে তাপ জলভাগকে, জলভাগ থেকে জল উষ্ণ হচ্ছে, কিন্তু সেই উষ্ণ হয়ে যে জলটা যে উঠছে বাষ্প রূপে, সে কিন্তু উন্মুক্ত ভাবে ওঠার সুযোগ পাচ্ছে না, সে পাহাড়ের গা বেয়ে উঠছে। আর পাহাড়ের উচ্চতা কিন্তু আমরা জানি যে পাহাড় পর্বতের উচ্চতা অনেকটাই বেশি, অর্থাৎ ওই পাহাড় পর্বতের গা বেয়ে সে অনেকটা উঁচুতে উঠে যাচ্ছে, এবং অনেকটা উঁচুতে উঠে যাওয়ার পরে এখানেও তাই উষ্ণতা অনেক কমে যাচ্ছে, এবং সেইখানে উষ্ণতা কমে যাওয়ার পরে সেই যে জলীয় বাষ্প সে জলকণায় পরিণত হয়ে জলকণাগুলো একসাথে হয়ে মেঘ তৈরি হচ্ছে, এবং এই মেঘ আকারে বা আয়তনে বড় হওয়ার পরে নিচে নেমে আসে। তখন সে ওই যে জলকণাগুলো, সেই জলকণাগুলো তখন ভেঙে যাচ্ছে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য, এবং সেই সময়ে তখন বৃষ্টি রূপে আস্তে আস্তে ঝরে পড়ছে। যে ঢালে, পাহাড়ের যে ঢালে এই ঘটনাটা ঘটছে তাকে বলা হয় প্রতিবাত ঢাল। এইখানে তোমাদের একটু একটা মজার কথা বলি। তোমরা অনেক সময় এই প্রতিবাত শব্দটাকে একটা ছোট্ট ভুল করে ফেলো, প্রতিবাদ করে ফেলো। না,
কেন বলো তো বলছে প্রতিবাত? বাত মানে হচ্ছে কি বায়ু, প্রতি মানে কি দিকে, তার মানে পাহাড়ের যে দিকে বাতাসটা বয়ে যাচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পাহাড়ের যে দিকে বা যে ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে, সেই ঢালটাকে বলা হচ্ছে প্রতিবাত ঢাল। তো প্রতিবাত ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটালো। এই বৃষ্টিপাত ঘটানোর পরে যে বাতাসটা এর পরে থাকলো, সেই বাতাসে কিন্তু আর জলীয় বাষ্প থাকছে না, সেটা শুষ্ক বাতাস। সে তখন পাহাড়ের বিপরীত যে ঢাল, সেই ঢাল বরাবর নিচে নেমে যায়। যেহেতু এই বাতাসে কোনো জলীয় বাষ্প থাকছে না, তাহলে এই বাতাসটা হচ্ছে শুষ্ক বাতাস, এবং যে ঢাল বরাবর নেমে যাচ্ছে এটা হচ্ছে অনুবাদ ঢাল। এবং এই শুষ্ক বাতাস হওয়ার জন্য ওই অনুবাদ ঢালে কোনো রকম বৃষ্টিপাতও আর ঘটা সম্ভব হচ্ছে না। ফলে ওই যে অঞ্চলটা, ওই অঞ্চলে সৃষ্টি হয় বৃষ্টির ছায় অঞ্চল, বা অনেকে বলেন বৃষ্টির ছায়া অঞ্চল। এই যে বৃষ্টিপাত ঘটলো, এই বৃষ্টিপাতকে নাম দেওয়া হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈল অর্থাৎ পাহাড়, পাহাড়ের ঢাল বরাবর ওপরে উঠে নিচে এসে বৃষ্টি পড়ে, তাই এই বৃষ্টির নাম হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আমরা একটু আগে মুম্বাইয়ের অবস্থান দেখলাম। মুম্বাই হচ্ছে ওই যে লাল যে দাগটা, ওটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে মুম্বাই অবস্থিত, এবং তার পাশে রয়েছে আরব সাগর। ফলে আরব সাগর থেকে মৌসুমী বায়ু এসে ওই পশ্চিমঘাট পর্বতমালাতে ধাক্কা মারে, এবং তখন ওই পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে বৃষ্টি হয়। এবং এই বৃষ্টিটা হওয়ার পরে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে কিন্তু শুষ্ক বাতাস প্রবাহিত হয়, সেখানে আর কোনো জলীয় বাষ্প থাকে না। ওই ঢালে রয়েছে পুনে। ফলে মুম্বাই থেকে পুনের দূরত্ব মাত্র 150 কিলোমিটার, কিন্তু মুম্বাই যখন বৃষ্টিতে ভেসে যায়, পুনেতে কিন্তু তখন কোনো বৃষ্টি হয় না। এবার তোমাদের একটা ম্যাপ দেখাবো। এই ম্যাপটা তোমরা দেখতে পাও এই বর্ষাকালে যখন ঘূর্ণিঝড় হয় সেই সময়। এটা হলো স্যাটেলাইট ইমেজারি, মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশ করা হয়। এবং দেখতে পাচ্ছ যে কিরকম একটা সেই যেন একটা কোনো চরকির মতন একটা কিছু ঘুরছে। এই কিছুটা হচ্ছে বাতাস সমুদ্রের ওপরে, দেখো নীল যে অংশটা সেটা হচ্ছে সমুদ্র এবং স্থলভাগ। তো সমুদ্র আর স্থলভাগের সংযোগস্থলে বা প্রায় সংযোগস্থলে এই ঘূর্ণনের সৃষ্টি হয়। এই যে ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে, একে আমরা বলছি ঘূর্ণবাত, অর্থাৎ বাতাস, বাতাস যেটাকে আমরা ভালোভাবে বলছি বাত, বায়ু ঘুরে ঘুরে এই অবস্থার সৃষ্টি করছে। এখন এই যে আমরা একটু আগে তোমাদেরকে বললাম যে তোমাদের এক বন্ধু গিয়েছিল পুরী ঘুরতে, এই যে সেই জায়গাটা দেখো, সেইখানে গেলে পরে তোমরা কিন্তু এই ঘূর্ণবাতের অবস্থানটা দেখতে পাচ্ছ। এই ঘূর্ণবাতটা সৃষ্টি হলো কিভাবে? এখানে দেখো এই যে একটা দুরকমের বাতাস এখানে আসলে তৈরি হয়। তোমরা একটু আগে ওই ম্যাপটায় দেখেছো যে একদিকে স্থলভাগ রয়েছে, একদিকে জলভাগ রয়েছে। এখন স্থলভাগ আর জলভাগ কিন্তু সমানভাবে উত্তপ্ত হয় না। এক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো একটা দিক থেকে উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে
আর একটা দিক থেকে কিন্তু শীতল বাতাস প্রবাহিত হবে। অর্থাৎ স্থলভাগ এবং জলভাগ এই দুটো দিক থেকে দুটো বিপরীতধর্মী বাতাস প্রবাহিত হয় এবং সেক্ষেত্রে বায়ু চাপেরও একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে যায়। এই বিশাল পার্থক্যজনিত কারণে যদি নিম্নচাপ অনেক বেশি তৈরি হয়, তখন ওই দুটো বিপরীতধর্মী বাতাস ওই যে নিম্নচাপ অর্থাৎ যে বায়ুচাপের যে ফাঁক তৈরি হলো সেইখানে অতি দ্রুত গতিতে ছুটে আসে। উষ্ণ বাতাস হালকা বাতাস, ফলে সে ওপরে উঠে যায়, আর শীতল বাতাসটা ভারী বাতাস, সে নিচে থেকে যায়। এই অবস্থায় উষ্ণ বাতাস আর শীতল বাতাসের মধ্যে প্রথমে একটা ধাক্কা লাগে, যে ধাক্কার অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে সীমান্ত, এবং উষ্ণ বাতাসের সামনে উষ্ণ সীমান্ত আর শীতল বাতাসের সামনে শীতল সীমান্ত তৈরি হয়। এরপরে কি হচ্ছে, ওই যে উষ্ণ বাতাস সে আস্তে আস্তে ওই শীতল বাতাসের ওপরে উঠে গিয়ে একটা প্রচন্ড ঘূর্ণনের সৃষ্টি করে সে ওপর দিকে উঠে যাচ্ছে, ঠিক যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। যেহেতু জলভাগ থেকে সেই বাতাসটা আসছে, অতএব তার মধ্যে জলীয় বাষ্প থাকবে, অর্থাৎ যে বাতাসটা ওপর দিকে উঠে গেল সেই বাতাসের মধ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওপর দিকে ঘুরে ঘুরে উঠে যাচ্ছে। এই অবস্থায় যখন সে ওপর দিকে উঠে গেল, তখন সে ওখানে গিয়ে কিন্তু তার টেম্পারেচার বা তার উষ্ণতা ওই বায়ুমণ্ডলীয় অবস্থায় অনেকটা কমে গেল। এই সিচুয়েশনে ওই যে বাতাসের যে ঘূর্ণন তৈরি হলো, সেইখানে সে একটা মেঘ তৈরি করলো, এবং এই যে মেঘ তৈরি, এই যে প্রসেসটা অর্থাৎ জলীয় বাষ্প থেকে মেঘ তৈরির যে পদ্ধতিটা, এটা কিন্তু এই ক্ষেত্রে অনেক দ্রুত গতিতে তৈরি হয়। এবং যেহেতু বাতাস এখানে একদম প্রচন্ড একটা গতিতে সে ঘূর্ণনের সৃষ্টি করে ওপরে ওঠে, তাই এই বাতাসে জলীয় বাষ্পের সাথে ধূলিকণা এবং অন্যান্য যে বায়ুতে ভাসমান যে কণা, তার উপস্থিতি অনেক বেশি থাকে অন্যান্য যে মেঘ তৈরি হয় সেই তুলনায়। এবং এখানে জলকণার পরিমাণ অনেকটা বেশি থাকে, কারণ এই যে উষ্ণ বাতাস, এই উষ্ণ বাতাস একটা প্রচন্ড যে চাপের পার্থক্য, অর্থাৎ নিম্ন চাপের এবং উচ্চ চাপের মধ্যে একটা বিশাল পার্থক্য এই ক্ষেত্রে তৈরি হয়ে যায়, এবং তৈরি হওয়ার ফলে অতি অল্প সময়ে অনেকটা পরিমাণ কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে ওপরে উঠে যায়। ফলে অতি অল্প সময়ের মধ্যে অনেকটা মেঘ তৈরি হয়, এবং সেই মেঘ ফলে ভারী হচ্ছে, এবং তখন বৃষ্টি হচ্ছে, এবং যে কারণে এইখানে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু পুরো প্রক্রিয়াটাই অতি দ্রুত সম্পন্ন হয়, তাই এই ক্ষেত্রে বৃষ্টির যে স্থায়িত্ব, অর্থাৎ প্রবল বৃষ্টির যে স্থায়িত্ব, সেটা কিন্তু খুব বেশিক্ষণ হয় না। এই যে ঘূর্ণ বৃষ্টিপাত ঘটে, এই ঘূর্ণ বৃষ্টিপাতটা দুটি অঞ্চলে ঘটে থাকে। একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। তার আগে আর একটা জিনিস দেখো, যে যেহেতু এখানে বাতাসটা ঘুরছে, এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে পৃথিবীও তো ঘুরছে। পৃথিবীর ঘোরার সাথে সামঞ্জস্য রেখে উত্তর গোলার্ধে এই ঘূর্ণবাতের ক্ষেত্রে বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর দক্ষিণ গোলার্ধে বাতাস
ঘড়ির কাঁটার দিকে ঘোরে। এবং এই যে ঘূর্ণ বৃষ্টিপাত, এই ঘূর্ণ বৃষ্টিপাত পৃথিবীর দুটো অঞ্চলে সৃষ্টি হয়। একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, যেটা মূলত ওই 5 ডিগ্রি বা 7 ডিগ্রি এরকম থেকে প্রায় 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এবং আরেকটা হচ্ছে 25 ডিগ্রি থেকে মোটামুটি ওই 45 বা 50 ডিগ্রি, এই অঞ্চলের মধ্যে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণ বৃষ্টিপাত। এবং এই যে দুটো ঘূর্ণবাত তৈরি হচ্ছে, এর মধ্যে ক্রান্তীয় মণ্ডলের যে ঘূর্ণবাত তৈরি হয়, সেই ঘূর্ণবাত কিন্তু অপেক্ষাকৃত বেশি শক্তিশালী হয়। তার একটা বড় কারণ হচ্ছে সূর্যের অবস্থান। তোমরা জানো যে সূর্য 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এই অঞ্চল পর্যন্তই সর্বোচ্চ লম্বভাবে কিরণ দিতে পারে। ফলে এই ক্রান্তীয় অঞ্চলে যতটা উষ্ণতা তৈরি হবে, কখনোই নাতিশীতোষ্ণ মণ্ডলে ততটা উষ্ণতা তৈরি হয় না। ফলে ক্রান্তীয় মণ্ডলে বায়ু চাপের ক্ষেত্রে অনেক বেশি পার্থক্য তৈরি হয়, তুলনায় নাতিশীতোষ্ণ মণ্ডলে কিন্তু বায়ুচাপের পার্থক্যটা কম তৈরি হয়। এই অবস্থায় ক্রান্তীয় মণ্ডলে একটা শক্তিশালী ঘূর্ণবাতের চক্ষু তৈরি হয়ে যায়, অর্থাৎ একটা কেন্দ্র তৈরি হয়ে যায়, যেখানে কিনা একটা প্রবল নিম্নচাপ হয়, এবং এই চোখকে ঘিরে বা এই ঘূর্ণবাতের যে কেন্দ্র তাকে ঘিরে বাতাস ওপরে উঠে যায় এবং তারপরে ঘনীভবন ঘটে, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। তোমরা বিগত কয়েক বছরে তোমরা বেশ কিছু ঘূর্ণিঝড়ের নাম শুনেছ, আয়লা, আমফান, ইয়াস, এরকম অনেকগুলো ঘূর্ণিঝড়ের নাম শুনেছ, ফণী, এবং দেখেছো যে এই ঘূর্ণিঝড় কিভাবে কত অল্প সময়ে মানুষের কত বড়, শুধু মানুষ বলে নয়, আমাদের এই পৃথিবীর কত বড় তারা ক্ষতি করে দিয়ে যাচ্ছে। তো এই যে 3 রকমের বৃষ্টির কথা আমরা জানলাম, পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত, এই 3টি হচ্ছে বৃষ্টিপাতের মূল প্রকারভেদ। এখন এই যে বৃষ্টিপাত ঘটলো, এই বৃষ্টিপাত কতটা হলো, এইটা কি আমরা মাপতে পারি? নিশ্চয়ই পারি, তার একটা যন্ত্র রয়েছে। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটার নাম হচ্ছে রেইন গজ। এটা কিন্তু কোনো আধুনিক বৃষ্টি মাপার যন্ত্র নয়, সেই বহু প্রাচীন গ্রিক সভ্যতায় এই যন্ত্রটা তৈরি হয়েছিল। যদিও সেটা এই ছবিতে তোমরা এখন যেরকম দেখছো সেরকম দেখতে ছিল না, এটার পরবর্তী সময় অনেক পরিমার্জন ঘটেছে এবং বর্তমান রূপ হচ্ছে এটা। এই যন্ত্র দিয়ে বৃষ্টিকে পরিমাপ করার জন্য যন্ত্রটাকে এমন জায়গায় বসানো উচিত যেখানে এই যন্ত্রের মধ্যে এসে বৃষ্টিটা পড়ার ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না, অর্থাৎ কোনো বাড়িঘর, কোনো গাছপালা বা কোনো ধরনের কোনো কিছু অবস্ট্রাকশন বা কোনো বাধা যাতে না থাকে। সাধারণত এটি কাঁচের তৈরি হয় এবং এইখানে মিলিমিটার স্কেলে এখানে মাপ করা থাকে। এবং এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার মধ্যে সর্বোচ্চ 250 মিলিমিটার পর্যন্ত জল ধরে। তো এই যন্ত্র দিয়ে দৈনিক কতটা বৃষ্টি হচ্ছে সেটা পরিমাপ করা যায়। পরবর্তী সময়ে এই দৈনিককে যোগ করে করে মাসিক বৃষ্টিপাতের গড় এবং মাসিক বৃষ্টিপাতের গড়কে যোগ করে আমরা বার্ষিক বৃষ্টিপাতের গড় পেতে পারি। এই যে বৃষ্টিপাতের পরিমাপগুলো পাওয়া গেল, এই বৃষ্টিপাতের পরিমাপ দিয়ে আমরা কিন্তু সমবর্ষণ রেখা, অর্থাৎ একই জায়গায় একই পরিমাপের বৃষ্টি কোন কোন জায়গায় হচ্ছে সেইটার একটা আমরা রেখাচিত্র তৈরি করে ফেলতে পারি।
এখানে তোমরা ভারতবর্ষের একটা ম্যাপ দেখতে পাচ্ছ, এবং এই ভারতবর্ষের ম্যাপটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা 2007-এ এটা তৈরি করেছিল। এইখানে দেখো কতগুলো তোমরা স্টেশনের নাম দেখতে পাচ্ছ। এটা কিন্তু কোনো রেল স্টেশন না, এটা হচ্ছে আবহাওয়া স্টেশন। যেমন তোমাদের কলকাতায় রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বোলপুরের কাছে রয়েছে শ্রীনিকেতন, এরকম গোটা ভারতবর্ষে বহু আবহাওয়া দপ্তর আছে। এইখানে এই রেনগেজ যে যন্ত্রটা, সেই যন্ত্রটা দিয়ে বৃষ্টিপাত পরিমাপ করা হয় এবং তারপরে সমবর্ষণ রেখা টানা হয়, অর্থাৎ একই মাপের যে বৃষ্টিপাত যে যে জায়গায় হয়েছে সেই জায়গাগুলোকে যোগ করে সমবর্ষণ রেখা অঙ্কন করা হয়। তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখো এইখানে এই যে চারটে যে মার্ক করা অংশ, এগুলোকে যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো, দেখো এগুলোর প্রত্যেকটার মধ্যে 100 করে লেখা আছে। অর্থাৎ এইখানে বছরে 100 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। এই যে চারটে স্টেশন, এই চারটে আবহাওয়া যে স্টেশন, সেইখানে 100 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এখন এই যে চারটে জায়গা, এইটাকে যদি আমরা একটা রেখা দিয়ে যোগ করি, এখানে দেখো অলরেডি একটা কালো লাইন দিয়ে যোগ করা আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই নীল দাগটাকে দিয়ে দিলাম। তাহলে এইটা যদি যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই রেখা বরাবর 100 মিলিমিটার বছরে বৃষ্টিপাত হয়। এইভাবেই সমবর্ষণ রেখা বা আইসোহাইট এইটা আমরা আঁকতে পারি। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্লাসে বৃষ্টি কিভাবে হয়, বৃষ্টি কত রকমের হয় এবং জায়গা ভেদে, স্থান ভেদে, সময় ভেদে বৃষ্টির ধরন পরিবর্তন হয়ে যেতে পারে কিনা, শুধু বৃষ্টি নয় আরো বিভিন্ন রকমের কয়েকটি অধঃক্ষেপণের কথা, বৃষ্টি আমরা কিভাবে পরিমাপ করব এবং সেই পরিমাপ করা বৃষ্টির পরিমাণটাকে আমরা কিভাবে রেখাচিত্র দিয়ে আঁকবো, সেইটাও কিন্তু আমরা আজকে দেখে নিলাম। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝেছো। ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্ত।